আসসালামু আলাইকুম। তোমাদের পলিটেকনিক সেমিস্টার ফাইনাল পরীক্ষা তো একদম কাছে চলে এসেছে। আর এই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে অনেকেই হয়তো একটু চিন্তায় আছো। তোমাদের এই চিন্তা দূর করতেই আজকের এই ভিডিও। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথমেটিক্স 3 বইয়ের ফাইনাল পরীক্ষার জন্য একটি শর্ট এবং সুপার সাজেশন। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমরা আমি নতুন বই থেকে করাচ্ছি, যাদের পুরাতন বই অবশ্যই মিলাই নিবা। আমরা প্রথম অধ্যায়ের যে ইম্পর্টেন্ট উদাহরণগুলো রয়েছে সেখান থেকে শুরু করব। তো উদাহরণ 5 নং যে প্রশ্নটি রয়েছে, একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুত্রয়ের ওপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার, 12 মিটার ও 14 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এই প্রশ্নটি দেব। এরপর অপোজিট মানে পরের পেজে উদাহরণ 8 নং যে প্রশ্নটি রয়েছে, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, এর পরিসীমা 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এবং এদিকে উদাহরণ 11 নং প্রশ্নটি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এদিকে 13 নং প্রশ্নটি, একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা 54 মিটার। উক্ত মাঠের সীমানা হতে 90 সেন্টিমিটার বা 0.9 মিটার বাদ দিয়ে ভিতরের যে সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রটি পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। এরপর আমরা উদাহরণ 23 নং, এটি রচনামূলক কোশ্চেনের জন্য। একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। ওই স্থান হতে দুজন লোক একই সময়ে ওই দুই রাস্তায় ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে বিপরীতমুখী 5 ঘন্টা চলার পর তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে, এই প্রশ্নটি আমাদের অনেক কয়েকভাবে আসবে। তো এখানে শুধু জাস্ট কিলোমিটারটা চেঞ্জ থাকবে, এটুকুই। তো এটা দেখে নিবা। এরপর আমরা অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। তো প্রশ্নগুলো বলার কারণ হচ্ছে যে যাদের পুরাতন বই তাদের মিলাই নিতে সুবিধা হবে, সেজন্য আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। তো এখানে এবং যাদের নতুন বই শুধু জাস্ট নাম্বারটা মিলাই নিবা হয়ে যাবে। এখানে 1 নং যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার এবং অতিভুজ 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 2 নং প্রশ্নটি নেব, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 মিটার এবং অতিভুজ 10 মিটার হলে ক্ষেত্রফল কত? এরপর 5 নং প্রশ্নটি নেব, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 একক হলে এর ক্ষেত্রফল কত? এরপর 8 নং যে প্রশ্নটি রয়েছে, একটি ত্রিভুজের বাহু 3টি ABC এবং এর পরিবৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল কত? এদিকে 11 নং প্রশ্নটি, সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। এদিকে 16 নং প্রশ্নটি নেব, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। এবং 21 নং প্রশ্নটি, এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরপর আমরা এখানে 24 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 হলে পরিসীমা কত? এবং এদিকের 28 নং যে প্রশ্নটি রয়েছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 162 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর এখানে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব, অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো, এই প্রশ্নটি। এরপর আমরা এদিকে 12 নং যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 306 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এই প্রশ্নটি। অর্থাৎ আমরা প্রশ্নগুলো উদাহরণের প্রশ্ন আর এই প্রশ্নগুলো সেম রয়েছে, উদাহরণের গুলো পারলে এগুলোও পারবা। এবং এদিকে 8 নং প্রশ্নটি নিবা, অর্থাৎ
20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে। মইটির গোড়া দেয়ালের হতে কত দূর সরালে মাথা 4 মিটার নিচে আসবে? এবং রচনামূলকের জন্য 32 নং যে প্রশ্নটি রয়েছে সেটি দেখবো। অর্থাৎ আমি উদাহরণ যেটি দেখালাম এবং এটি সেম আছে, জাস্ট শুধু এখানে 10 এবং 12 কিমি, এখানে আছে 4 এবং 5 কিমি, এটুকুই পার্থক্য। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসবো। দ্বিতীয় অধ্যায়ে কয়ে আসবো। দ্বিতীয় অধ্যায়ের কয়ে এখানে উদাহরণ 1 নং প্রশ্নটি নেব। একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? পরের পেজে আসবো। 2 নং উদাহরণ, একটি সামুদ্রিকের একটি কর্ণ 64 সেন্টিমিটার এবং এর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর আমরা এদিকে উদাহরণ 6 নং প্রশ্নটিতে আসবো। অর্থাৎ ABCD একটি চতুর্ভুজ, এর কোণ ABC ও কোণ DAC প্রত্যেকটি সমকোণ। AB = 112 মিটার হলে CD = 175 মিটার। এরপর 7 নং উদাহরণ, এটি সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এর একটি কর্ণ 14 সেন্টিমিটার হলে এর অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের রচনামূলকের জন্য। এরপর আমরা অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নের 1 নং প্রশ্নটি, একটি চতুর্ভুজের একটি কর্ণ D এবং কর্ণ দুটির আপসাইড যথাক্রমে P1 ও P2 হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? এরপর 3 নং প্রশ্নটি নেব। একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে এর ক্ষেত্রফল কত? এরপর আমরা 9 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 120 বর্গমিটার, এর ভূমি 20 মিটার হলে উচ্চতা কত? এরপর 12 নং প্রশ্নটি নেব। অর্থাৎ একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, এর ভূমি 20 সেন্টিমিটার হলে উচ্চতা কত? এদিকে আমরা 18 নং প্রশ্নটি নেব। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। এবং এদিকে আমরা 30 নং প্রশ্নটি নেব। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2√2 হলে বাহুর দৈর্ঘ্য কত? আর এদিকে আমরা রচনামূলক কোশ্চেনের জন্য 8 এবং 9 নং প্রশ্নটি নিব। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্ষয়ে আসব। এখানে আমাদের উদাহরণ 2 নং প্রশ্নটি নেব। একটি রম্বসের কর্ণগুলো 16 মিটার এবং 32 মিটার হলে এর পরিসীমা ও উচ্চতা নির্ণয় করো। এবং উদাহরণ 3, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করো। এই প্রশ্নটি নেব। এরপর আমরা 8 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি নেব। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণের বৃহত্তম কর্ণের 3/4 অংশ, রম্বসটির ক্ষেত্রফল ও উচ্চতা নির্ণয় করো। এরপর আমরা উদাহরণ রচনামূলক উদাহরণের জন্য আমরা 12 নং প্রশ্নটি নেব। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 24 মিটার ও 52 মিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 26 মিটার ও 30 মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এদিকে আমরা 14 নং উদাহরণ নেব। একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 50 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং পাড়দ্বয়ের ঢাল 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে খালটির প্রচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্ত আমরা এদিকে 8 নং প্রশ্ন নেব। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 3 মিটার ও 4 মিটার হলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? এবং 10 নং যে প্রশ্নটি, একটি রম্বসের কর্ণদ্বয় 12 মিটার ও 16 মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এবং 12 নং যে প্রশ্নটি রয়েছে, একটি রম্বসের কর্ণদ্বয় 12 মিটার ও 16 মিটার হলে এর পরিসীমা কত? এবং 13 নং প্রশ্নটি, একটি রম্বসের অর্ধ কর্ণদ্বয় যথাক্রমে 3 মিটার ও 4 মিটার হলে এর পরিসীমা কত? এদিকে আমরা 19 নং প্রশ্নটি নেব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লেখো। এরপর অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন 3 নংটি দেখব। অর্থাৎ একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 মিটার ও 40 মিটার, এর ক্ষেত্রফল ও উচ্চতা ও বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
আর যদি পারো এখানে 18 এবং 20 নং প্রশ্নটি দেখবা রচনামূলকের জন্য। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে আসব। তৃতীয় অধ্যায়ের উদাহরণ 1 যেটি রয়েছে, অর্থাৎ একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 216√3 বর্গ সেন্টিমিটার, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এই প্রশ্নটি দেখব। এরপর উদাহরণ 3, একটি ঘরের সম্মুখভাগের বিস্তার 16 মিটার, ঘরটির সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলো, বারান্দার ক্ষেত্রফল কত? এরপর রচনামূলকের জন্য উদাহরণ 9 নং দেখব। একটি পরিসীমা বিশিষ্ট সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র এবং এর একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এরপর আমরা পরের পেজে আসবো। উদাহরণ 12 নং নেব। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। এবং আমরা উদাহরণ 13 নংটি নেব। একটি সুষম ষড়ভুজাকৃতির উঠানের প্রতি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, উঠানটির ভেতর সকল দিকে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া পাকা রাস্তা করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে কত খরচ হবে? এই প্রশ্ন দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, দুটো থেকে একটা আসতে পারে। এরপর অনুশীলনে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 1 নং প্রশ্নটি নেব। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? এরপর আমরা 3 নং প্রশ্ন নেব। সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ? এরপর 5 নং, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত? এদিকে 10 নং প্রশ্নটি নেব। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে ষড়ভুজটির পরিসীমা কত? এদিকে 13 নং প্রশ্নটি নেব। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এদিকে 15 নং প্রশ্নটি নেব। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 30√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এবং এদিকে 16 নং প্রশ্নটি, একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল এর সূত্রটি লেখো। এখান থেকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং 3 নং দেখবা। 1 হচ্ছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, এর সমান সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এবং 3 নংটি হচ্ছে একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36 মিটার, এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর দৈর্ঘ্য আকারে বারান্দা দেয়া হলো। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে আসব। চতুর্থ অধ্যায়ে উদাহরণ 1 নেব। একটি বৃত্তের পরিধি 88 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? এবং উদাহরণ 2 নং প্রশ্নটি নেব। একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার, উক্ত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর উদাহরণ 5 নং নেব। একটি বৃত্তের ব্যাসার্ধ 4√2 মিটার, এর অন্তর্লিখিত বর্গের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অন্তর নির্ণয় করো। উদাহরণ 8 নেব। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটির বিস্তার নির্ণয় করো। এরপর রচনামূলকের জন্য আমরা উদাহরণ 19 নংটি নেব। একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 2 মিটার এবং এর খাড়া উচ্চতা 10 মিটার। সিঁড়িটি যদি মোট 5 পাক ঘুরে থাকে তবে সিঁড়ির দৈর্ঘ্য কত? এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত 4 নং প্রশ্নটি নেব। একটি বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এরপর 6 নং প্রশ্নটি, বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এরপর 8 নং প্রশ্নটি নেব। একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? 9 নং প্রশ্নটি নেব। একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস নির্ণয় করো। এরপর 11 নং প্রশ্নটি নেব। বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ নির্ণয় করো।
এবং এখানে 15 নং প্রশ্নটি নেব, একটি চাকার ব্যাস 2 মিটার হলে 5 বার আবর্তনের কত মিটার অতিক্রম করবে। এবং এদিকে 29 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব, একটি বৃত্তের ক্ষেত্রফল যত বর্গ একক, পরিধি তত একক হলে এর ব্যাস নির্ণয় করো। এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 5 নং প্রশ্নটি দেখব, একটি বর্গের বাহু 82 সেন্টিমিটার, বর্গ ও বর্গের অন্তর্লিখিত বৃত্ত উভয়ের মধ্যবর্তী ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এদিকে রচনার জন্য 23 নং প্রশ্নটি দেখব, একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 6 মিটার এবং খাড়া উচ্চতা 40 মিটার, সিঁড়িটি 5 পাক আছে, সিঁড়িটির হাতলে দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমি উদাহরণে যে রচনামূলক কোশ্চেনটি দেখেছি প্রায় এটা সহ সেম, জাস্ট একটু মানের পরিবর্তন রয়েছে। এবং আমরা 5 নং অধ্যায়ে আসব। উদাহরণ 2 নং প্রশ্নটি নেব, একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2350 বর্গ সেন্টিমিটার, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত 5:4:3 এর আকার বর্ণনা করো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করো। এবং উদাহরণ 3, যদি কোনো ঘন বস্তুর প্রত্যেক ধারের দৈর্ঘ্য a হয় তবে দেখাও যে প্রত্যেক তলের কর্ণ a√2 এবং ঘন বস্তুর কর্ণ a√3। এরপর উদাহরণ 6 আসব, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রা সমূহের অনুপাত 21:16:12 এবং এর কর্ণ 87 সেন্টিমিটার হলে এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্ত প্রশ্নের 3 নং যে প্রশ্নটি রয়েছে, একটি ঘনকের আয়তন 216 ঘন মিটার হলে ঘনকের বাহুর ধার দৈর্ঘ্য কত। 6 নং প্রশ্নটি নেব, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 মিটার হলে তার আয়তন কত। 7 নং প্রশ্ন নেব, একটি ঘনকের কর্ণ 3√3 হলে এর আয়তন কত। 9 নং প্রশ্নটি নেব, একটি ঘনকের কর্ণ 3 মিটার হলে এর ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। এবং এদিকে 12 নং প্রশ্নটি নেব, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে এর কর্ণ কত। এদিকে 26 নং প্রশ্নটি নেব, একটি ঘনকের আয়তন 216 ঘন মিটার হলে ঘনকের বাহু ও কর্ণের দৈর্ঘ্য কত। আমরা অনুশীলনীর রচনামূলকের জন্য 21 নং যে প্রশ্নটি রয়েছে সেটি শুধু নেব, ঢাকনা সহ একটি বক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং ভিতরে সমগ্র বক্সটির পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার, বক্সটির কাঠের পুরুত্ব কত। এই প্রশ্নটি শুধু নেব। এরপর আমরা অনুশীলনী 6 আসবো। অনুশীলনী 6 এর জন্য আমরা উদাহরণ 3 নং প্রশ্নটি নেব, একটি সমপ্রিজম 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজাকার ভূমির উপর অবস্থিত, যদি এর উচ্চতা 6 সেন্টিমিটার হয় তাহলে এর আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর রচনামূলক উদাহরণ, একটি সমপ্রিজম ভূমির, এটি হচ্ছে 8 নং, একটি সমপ্রিজমের ভূমি ত্রিভুজাকৃতির যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 17 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে এর মোট তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এরপর উদাহরণ 9 নং প্রশ্নটি নেব, 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমপ্রিজম 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের উপর অবস্থিত, প্রিজমের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে। এবং উদাহরণ 10 নং প্রশ্নটি নেব, প্রিজমের ভূমি ABCD একটি চতুর্ভুজ, এর AB = 9 সেমি এবং BC = 8 সেমি এবং CD = 3 সেমি এবং DA = 4 সেমি দেয়া আছে। কোণ D সমকোণ, প্রিজমটির উচ্চতা 15 সেন্টিমিটার হলে এর আয়তন কত। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা প্রথমটি নেব, প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখো। এরপর আমরা 3 নং প্রশ্নটি নেব, একটি সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। তারপর আমরা 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব, ধার বিশিষ্ট ত্রিভুজাকৃতির প্রিজমের আয়তন কত। এরপর 8 নং প্রশ্নটি নেব, প্রিজমের আয়তন 128 ঘন সেন্টিমিটার এবং এর উচ্চতা 400 সেন্টিমিটার হলে এর ভূমির ক্ষেত্রফল কত। এরপর 11 নং প্রশ্নটি, একটি প্রিজমের আয়তন 128 ঘন সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে ভূমির ক্ষেত্রফল কত। এরপর 12 নং প্রশ্নটি, একটি প্রিজমের আয়তন 128 ঘন সেন্টিমিটার, এর ভূমির ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত। এরপর আমরা অনুশীলনীর জন্য
সংক্ষিপ্ত 1 নং প্রশ্নটি নেব। একটি সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির, যার সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং অপর বাহুটি 16 সেন্টিমিটার। প্রিজমটির উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। এরপর আমরা সপ্তম অধ্যায়ে আসবো। সপ্তম অধ্যায়ে আমরা উদাহরণ 1 এবং 2 নেব। একটি সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার ও ভূমির ব্যাস 7 সেন্টিমিটারের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল কত? এবং উদাহরণ 2, একটি কুয়ার গভীরতা 14 মিটার এবং এর ব্যাস 28 মিটার। প্রতি ঘনমিটার 5 টাকা হিসেবে উক্ত কুয়ার মাটি খনন করতে কত টাকা লাগবে? এরপর রচনামূলক উদাহরণে যাব। উদাহরণ 4 নং প্রশ্নটি, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং এর আয়তন 150 ঘন সেন্টিমিটার হলে সিলিন্ডারের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। এরপর উদাহরণ 6, 25 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2200 বর্গ সেন্টিমিটার, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। এবং আমরা এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 2 নংটি নেব। একটি সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। এরপর আমরা 7 নং প্রশ্নটি নেব। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 16 সেন্টিমিটার, এর বক্রতলের ক্ষেত্রফল কত? এবং আমরা এদিকে 12 এবং 13 নং প্রশ্ন নিয়ে নেব। অর্থাৎ একটি সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 22 বর্গ সেন্টিমিটার হলে আয়তন কত? এবং 13 নং প্রশ্নটি নেব। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? এবং সংক্ষিপ্তের জন্য আমরা অনুশীলনী 6 নং প্রশ্নটি নেব। একটি সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 7 সেন্টিমিটার, এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি উদাহরণের অঙ্কগুলো দেওয়ার কারণ হচ্ছে যে উদাহরণের অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক সেম। জাস্ট তুমি যদি উদাহরণ করো অনুশীলনের অঙ্কগুলো পেয়ে যাবা। এখন আমরা অষ্টম অধ্যায়ে আসবো। অষ্টম অধ্যায়ে সংক্ষিপ্তর জন্য উদাহরণ 1, একটি পিরামিড 10 মিটার 10 মিটার ও 12 মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজাকৃতির ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 12 মিটার হলে পিরামিডের আয়তন কত? এরপর 2 নং প্রশ্নটি নেব। একটি ত্রিভুজাকৃতির পিরামিডের বাহুর দৈর্ঘ্য 8 মিটার 15 সেন্টিমিটার 17 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন কত? এরপর 3 নং উদাহরণ 3, একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 9 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত। ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন বের করে। এরপর 5 নং উদাহরণ, একটি সমপিরামিডের ভূমি 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, এর আয়তন 576 ঘন সেন্টিমিটার হলে পিরামিডের উচ্চতা নির্ণয় করো। এবার রচনামূলকের জন্য 8 নং উদাহরণ নেব। একটি সমপিরামিডের ভূমির সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য 4 মিটার, এর হেলানো উচ্চতা 6 মিটার হলে পিরামিডের আয়তন কত? এরপর উদাহরণ 11, একটি ষড়ভুজাকৃতির ভূমি বিশিষ্ট পিরামিডের ভূমির ক্ষেত্রফল 54√3 বর্গ একক, এর পার্শ্বস্থ প্রত্যেকটি তলের ক্ষেত্রফল 9√6 বর্গ একক, পিরামিডের আয়তন বের করো। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। অতি সংক্ষিপ্ত 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। পিরামিডের আয়তনের সূত্রটি লেখো। এরপর 4 নং প্রশ্নটি নেব। একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার হলে এর আয়তন কত? এরপর 10 নং প্রশ্নটি নেব। এ ধার বিশিষ্ট একটি চতুস্থলকের আয়তনের সূত্র লেখো। এরপর এদিকে 15 নং প্রশ্নটি নেব। একটি চতুর্থলোকের ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আমরা এদিকে সংক্ষিপ্তের জন্য 1 এবং 2 নং প্রশ্নটি দেখতে পারি। এরপর আমরা অনুশীলনী চ্যাপ্টার 9-এ যাব। চ্যাপ্টার 9-এর সংক্ষিপ্ত উদাহরণের জন্য 1, একটি সমবৃত্ত কোণের ভূমির পরিসীমা 44 সেন্টিমিটার এবং উচ্চতা 24 সেন্টিমিটার, এর আয়তন নির্ণয় করে। এবং উদাহরণ 2, একটি সমবৃত্ত ভূমিক কোণ ও একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ সমান, এদের উচ্চতার অনুপাত 3:2 হলে
দেখাও যে আয়তনের অনুপাত 1:2। এবং উদাহরণ 4, 6 সেমি ব্যাস বিশিষ্ট ধাতুর তৈরি একটি নিরেট গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট সিলিন্ডারের আকারে একটি নিরেট দণ্ডে পরিণত করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর 7 নং প্রশ্নটি নেব। 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক কোণের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে এর আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর উদাহরণ 10, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি গোলকের সংমিশ্রণে গঠিত গোলকের ব্যাসার্ধ পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং উদাহরণ 11, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি ঘন গোলাকার বল গলিয়ে একটি ঘন গোলাকার বলে পরিণত করা হলো। নতুন বলটির ব্যাসার্ধ নির্ণয় করো। এরপর রচনামূলক প্রশ্নে যাব। রচনামূলক প্রশ্নের উদাহরণ 12 নং প্রশ্নটি নেব। 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ঘন গোলক নলে পরিণত করতে উক্ত নলটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং এর বাইরের ব্যাস 10 সেন্টিমিটার হলে নলটির বেধ নির্ণয় করো। উদাহরণ 15 নং প্রশ্নটি নেব। একটি সমবৃত্ত ভূমিক কোণের হেলানো উন্নতি 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 22 সেন্টিমিটার, এর আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে। এবং 16 নং প্রশ্নটি নেব। একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার এবং একটি সমবৃত্ত ভূমিক কোণক উভয়ের উচ্চতা h এবং একই ভূমির ওপর অবস্থিত, তাদের বক্রতলের অনুপাত 4:3 হলে দেখাও যে ভূমির ব্যাসার্ধ √5/2 × h। এবার উদাহরণ 17 নং নেব। 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি ঘন গোলকের সংমিশ্রণে গঠিত গোলকের আয়তন ও পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার 18 নং উদাহরণটি নেব। 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক কোণকের হেলানো উন্নতি 5 সেন্টিমিটার, কোণকের আয়তন নির্ণয় করো। এরপর আমরা অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্তের জন্য আমরা 2 নং প্রশ্নটি নেব। কোণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র লেখো। এবং এদিকে আমরা 8 নং প্রশ্নটি নেব। 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক কোণকের হেলানো উন্নতি কত? এদিকে 12 নং প্রশ্নটি নেব। একটি গোলকের ব্যাস 6 সেন্টিমিটার হলে এর আয়তন কত? এবং 13 নং প্রশ্নটি 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এরপর 18 নং প্রশ্নটি নেব। একটি গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাস কত ও আয়তন কত? এদিকে আমরা পারলে 24 নং প্রশ্নটি নেব। একটি গোলকের আয়তন এটির পৃষ্ঠের ক্ষেত্রফল 7 গুণ গোলকের ব্যাসার্ধ কত? এরপর আমরা দশম অধ্যায়ে আসব। দশম অধ্যায় থেকে আমরা অল্প কয়েকটা প্রশ্ন পড়ব। সেটি হচ্ছে যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি পড়ব 4 নং উদাহরণ। -1 উপকেন্দ্র এবং x + y + 1 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবং উদাহরণ 5, 0 -2 উপকেন্দ্র এবং y - 2 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরপর রচনামূলকের জন্য আমরা 6 নং প্রশ্নটি দেখব। y² = 4x + 4y - 16 পরাবৃত্তটির শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এরপর আমরা উদাহরণ 7 নং প্রশ্নটি দেখব, অর্থাৎ y² = 8x - 8y পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্র এবং এর অক্ষ ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এরপর আমরা উদাহরণ 8 নং প্রশ্নটি দেখব, অর্থাৎ y² = 2 × x + 2 পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও এর সমীকরণ এবং অক্ষরেখা দ্বিকাক্ষের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এরপর যদি তোমরা পারো তাহলে এই প্রশ্নটি দেখবো, অর্থাৎ 16x² + 25y² = 400 পরাবৃত্তের উৎকেন্দ্রতা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের নিয়ামকের সমীকরণ। এই প্রশ্নটি দেখবা। এরপর আমরা
উদাহরণ 17 নং প্রশ্নটি দেখবো, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 25 ইজ ইকুয়াল 1 হলে উপবৃত্তের বিকেন্দ্রিকতা ফোকাস দুটির স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ। এরপর অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। প্রথম যে প্রশ্নটি কণিক কাকে বলে এটি নেব। এরপর 12 নং যে প্রশ্নটি রয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল -6x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করে, এবং 13 নং যে প্রশ্নটি রয়েছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 8y পরাবৃত্তটির নিয়ামকের সমীকরণ লেখো। এরপর 14 নং প্রশ্নটি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল -8y পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। এরপর আমরা এদিকে 22 নং প্রশ্নটি নেব। একটি উপবৃত্তের মান বা সাধারণ আদর্শ বা প্রমিত সমীকরণ লেখো। এরপর নিচের যে 27 নং প্রশ্নটি রয়েছে 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল 400 উপবৃত্তটির বৃহৎ-অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। এবং এদিকে 31 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 ইকুয়াল 1 হলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। এরপর আমরা এদিকের 41 নং যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 16x পরাবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আর এদিকের 50 নং প্রশ্নটি নেব, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 2x পরাবৃত্তটির উপকেন্দ্র নির্ণয় করো। এদিকে আমরা সংক্ষিপ্তর জন্য 3 নং প্রশ্নটি নেব এবং 8 নং প্রশ্নটি নেব। এরপর আমরা রচনামূলকের জন্য 21 নং প্রশ্নটি নেব, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 8x - 2y - 23 ইকুয়াল 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্ব ও এর সমীকরণ অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এবং যদি পারো 25 এবং 32 নং প্রশ্নটি দেখবা। এরপর আমরা পরের অধ্যায়ে আসবো। পরের অধ্যায়ে আমরা উদাহরণ 1 নং প্রশ্নটি নেব, সমাধান করো লগ dy/dx ইকুয়াল ax প্লাস by এই প্রশ্নটি নেব। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের 2 নং প্রশ্নটি নেব, d⁴y dx⁴ প্লাস d³ ডিভাইডেড x dx³ তারপর হচ্ছে প্লাস dy/dx ইকুয়াল 0 সমীকরণটির ক্রমমাত্রা কত। এরপর 5 নং প্রশ্নটি নেব। এরপর 6 নং প্রশ্নটি নেব। এরপর 10 নং প্রশ্নটি নেব। এরপর আমরা এদিকে 22 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। তো এই অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না। এরপর আমরা 12তম অধ্যায়ে চলে আসব। 12তম অধ্যায়ে আমরা উদাহরণ 2 নেব এবং উদাহরণ 3 নেব। এরপর আমরা অনুশীলনী প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সমমাত্রিক ফাংশন কাকে বলে। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি সমমাত্রিক অন্তরক সমীকরণ কাকে বলে। এবার 3 নং প্রশ্নটি একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ লেখো। এবং সংক্ষিপ্তভাবে এই প্রশ্নটির রচনামূলক কোশ্চেন আসতে পারে। এটি হচ্ছে x³ প্লাস 3xy স্কোয়ার ইন্টু dx প্লাস 3xy³ প্লাস 3x² ইন্টু dy ইকুয়াল 0 এই প্রশ্নটি রচনামূলক প্রশ্নে আসতে পারে। এরপর অধ্যায় 13 যাব। 13 অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নেব, প্রকৃত অন্তরক সমীকরণ কাকে বলে। এবং দ্বিতীয় প্রশ্ন, একটি প্রকৃত অন্তরক সমীকরণের উদাহরণ দাও। 3 নং প্রশ্নটি নেব, m ইন্টু xy dx প্লাস n dxy ইন্টু dy ইকুয়াল 0 আকারে অন্তরক সমীকরণ প্রকৃত সমীকরণ হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত লেখো। এরপর 4 নং প্রশ্নটি নেব, সমকলনীয় উৎপাদক কাকে বলে। এবং 7 নং প্রশ্নটি নেব, y dx মাইনাস x dy ডিভাইডেড y স্কোয়ার ইজ ইকুয়াল 0 সমীকরণটির সমাধান বের করো। তারপর হচ্ছে 8 নং প্রশ্নটি নেব, x dy মাইনাস y dx ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল 0 এর সমাধান বের করো। এরপরে এদিকে আমরা 12 নং প্রশ্নটি নেব, 4x প্লাস 3y প্লাস 1 ইন্টু dx প্লাস 3x প্লাস 2y প্লাস 1 ইন্টু dy ইকুয়াল 0 সমীকরণটির প্রকৃত না অপ্রকৃত সমীকরণটা নির্ণয় করো। যদি পারো এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের মধ্যে তুমি 2 এবং 3 নং প্রশ্নটি দেখবা। এরপর আমরা 14তম অধ্যায়ে আসবো। 14তম অধ্যায়ে আমরা
উদাহরণ 3 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে উপর সমাধান করো। x + y + 1 dy/dx = 1 এবং 4 নংটি দেখবা, অর্থাৎ সমাধান করো 1 + x² dy/dx + y = tan ইনভার্স x। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের রৈখিক সমীকরণ কাকে বলে? এরপর 2 নং প্রশ্নটি নেবা dy/dx + py = q সমীকরণের সমকলনীয় উৎপাদক if কত? তারপর হচ্ছে 6 নং প্রশ্নটি দেখবো, অর্থাৎ dy/dx + 2xy = x সমীকরণটির if এর মান কত? এরপর সংক্ষিপ্ত রচনার জন্য দেখবা 3 নং যে প্রশ্নটি dy/dx + y = x, এটা দেখলেই হবে। এরপর আমরা 15তম অধ্যায়ে আসব। 15তম অধ্যায়ে আমরা 18 নং যে উদাহরণটি রয়েছে সেটি নেব, এটি ইম্পর্টেন্ট। s - 3 ডিভাইডেড s + 2 হোল স্কয়ার + 9 এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। এরপর 24 নং যে